তোমার বাবা হঠাৎ তোমাদের এত বড় বাড়িতে জগন্নাথদাকে উইল করে কেন দিয়ে গেলেন সে বিষয়ে কিছু জানো? শান্তিনিকেতনে একটা 3 তলা বাগান বাড়ি আছে শুনে আমার অনেক কলিগ বলেছিল ফাটাফাটি একটা রিসর্ট করতে। সত্যি বলতে কি আমি ইন্টেরিয়ার সঙ্গে কথা বলেছিলাম এ বিষয়ে। এখন শুনছি জগন্নাথদাকে উইল করে লিখে দিয়ে গেছেন। অরিত্র, আমার মনে হয় না সিগারেটের ধোঁয়া ওড়ালেই এর উত্তর তুমি পেয়ে যাবে। তাই এই 1 ঘন্টা 4 নম্বর সিগারেটটা ধরানোর চেষ্টা না করাই ভালো। অরিত্র বিরক্ত হয়ে বলল, তুমি যখন জানো পারমিতা উত্তরগুলো আমার কাছে নেই, তখন অকারণে আমায় কেন প্রশ্নগুলো করছো? পারমিতা চায়ের কাপটা টেবিলে নামিয়ে রেখে ব্যঙ্গাত্মক ঢঙে বলল, আসলে কলেজে প্রেম করার সময় যখন শুনেছিলে আমি রবীন্দ্রসঙ্গীত গাই, তখন নিজেদের শান্তিনিকেতনের বাড়িটা বড়াই করেছিলে কিনা তাই তুমি নিশ্চয়ই কথা বলবে না। শেষ বয়সে তোমার বাবার দেখাশোনা আমি করিনি। তাকে কলকাতায় নিয়ে এসে সমস্ত ট্রিটমেন্ট করানো থেকে শুরু করে যাবতীয় দায়িত্ব নিয়েছি। তোমার দিদি তো পুনে থেকে আসতেই পারলো না, একবার নামমাত্র বাবাকে দেখেই গেছে 1 বছরের অসুস্থতার সময়। অরিত্র 10 তলার ফ্ল্যাটের বিশাল জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। ছোটবেলায় ছুটির দিনে শান্তিনিকেতনে বাড়ির ছাদে ওরা বসতো মাদুর পেতে। মা খালি গলায় গান গাইতো, বাবা কবিতা বলতো, আর ওরা দুজন ভাই বোন তারা চেনার চেষ্টা করত। বাবা হাতে ধরে অরিত্রকে তারা চিনিয়েছিল। আজ শরতের আকাশে তারা ঝকঝক করছে। আর কিছুদিন পরেই দুর্গাপুজো। তিলোত্তমা তারই প্রস্তুতিতে এখন ভীষণ ব্যস্ত। বাঁশের প্যান্ডেল বাঁধা রয়েছে মোড়ে মোড়ে। অরিত্র আজ পুরনো জীবনে ফিরে যেতে ইচ্ছে করছে বারংবার। সেই পুজোর শপিং করতে যাওয়া, ঠাকুর দেখতে বেরিয়ে রোল খাওয়া, কত আনন্দ ছিল জীবনটাতে। দিদিও তখন এত সাবধানী হয়ে যায়নি, বরং ভাইয়ের জামাই অসাবধানে খাবার পড়লে তাড়াতাড়ি পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করছে। ওর দিকে মাত্র 5 বছরের বড় দিদি চোখ রাঙিয়ে বলছে, নতুন জামায় দাগ লেগে যাবে রে। স্মৃতির হলদে পাতাগুলো উল্টানো এমন সময় আনন্দের মুহূর্তে দেখা পায় অরিত্র। কিন্তু ওই মুহূর্তগুলো যে শুধুই ছিল হয়ে গেছে সেটা বুঝেছে একটু আগেই দিদি ফোনটা পেয়ে। কিরে, বাবার যে এমন উইল করা ছিল তুই জানতিস না? আমি তো চিরটাকাল জানতাম বেলুরের বাড়ি আর ব্যবসা তুই নিবি, আর আমি শান্তিনিকেতনের বাড়িটা। এখন শুনছিস সেই বাড়িটা নাকি জগন্নাথকে লিখে দিয়ে গেছে। তাহলে বেলুরের বাড়ি আর ব্যবসা থেকেই আমায় ভাগ দিস। সব যেন আত্মসাৎ করে নিস না। মনে রাখিস বিট্টু, তোর যেমন রোহন আছে আমারও দিব্য আছে। দিব্যকে ওর দাদুর সম্পত্তি থেকে বঞ্চিত করিস না। অরিত্র একটাও কথা বলেনি ফোনে, শুধু চুপ করে শুনেছে। সবটা শুনে পারমিতা বলছে, তোমার দিদির কি মিনিমাম লাজ লজ্জা নেই? নিজেদের অত থাকার পরেও এখানে ভরসায় বসে আছে। এত লোভী মেয়ে আমি কখনো দেখিনি বাবা। অরিত্র চিৎকার করে বলতে ইচ্ছে করছে, এসব আলোচনা এখন থাক না পারমিতা। বাবার শ্রাদ্ধানুষ্ঠান করতে পারিনি, বাবার কঠিন নির্দেশ ছিল। তাছাড়া দেহদান করে গিয়েছিল বাবা। সবকিছু পরেও বাবা চলে গেছে মাত্র 15 দিন হলো। এর মধ্যে তাকে নিয়ে এত আলোচনা আর সহ্য হচ্ছে না। কিন্তু সাংসারিক শান্তি বজায় রাখতে বাবার নামে ক্রমাগত বলা কথাগুলো চুপচাপ শুনেই চলেছে। জগন্নাথদাকে বাবা ছেলের মতোই মানুষ করেছে, তাকে সম্পত্তি দিয়েছে বলে কষ্ট হচ্ছে না অরিত্রর। কিন্তু সকলে যখন ওর দিকে বাঁকা চোখে তাকিয়ে বলছে বাবার সঙ্গে শেষে কোনো মনোমালিন্য হয়েছে নাকি, হঠাৎ কোটি টাকার সম্পত্তি জগন্নাথকে কেন, অথবা আড়ালে আলোচনা হচ্ছে শেষ বয়সে ছেলে ঠিক মতো দেখেনি তাই আদিত্যনারায়ণ ছেলেকে বঞ্চিত করে পালিত ছেলেকে দিয়ে গেছে। ঠিক এই বাক্যগুলোতে আপত্তি অরিত্রর। বাবার সঙ্গে সেভাবে ঘনিষ্ঠতা ওর হলো কবে যে সেটা ভাঙবে বা ছিঁড়বে? ছোট থেকেই দেখছে বাবা নামক মানুষটা ভীষণ রকমের ব্যস্ত। দিনরাত কাজ আর কাজ। সিমেন্ট ডিলারশিপ, রাইস মিল, আইসক্রিমের ডিলারশিপ, এই নিয়ে বিশাল কর্মকাণ্ড। নামকরা ব্যবসাদার ওর বাবা আদিত্য নারায়ণ। বেলুরে ওদের বাড়িটা ছিল এল শেপের 3 তলা, উঁচু পাঁচিল ঘেরা বড় উঠোন, আর বাড়ির ঠিক পেছনেই ছিল একটা পুকুর। পুকুরটা বাবা কিনতে চেয়েছিল জয়চন্দ্র জেঠুর কাছ থেকে, কিন্তু ওই জেঠু বিক্রি করেনি। অরিত্র অনেক স্মৃতি ছিল ওই পুকুরকে ঘিরে। পুকুর ধারে বড় বড় গাছের কারণে জায়গাটা দিনের বেলায় একটু অন্ধকার থাকতো। বৃষ্টি হলে বেশ স্যাঁতস্যাঁতে ভাব। মাটি থেকে একটা সোদা সোদা গন্ধ বেরোতো। ওখানে একটা গুলঞ্চ গাছ ছিল। গাছটা ছিল অরিত্রর ভীষণ প্রিয়। মন খারাপের দিনে ওই গাছের নিচে বসে থাকতো। অদ্ভুত একটা আপন লাগতো ওই জায়গাটা। লোকজন বিশেষ যেত না ওই দিকে। অরিত্র কতদিন ওখানে বসে নিজেকে রাজা উজ্জীব ভেবেছে। ও ভাবতো ওই বাড়ির লোকজনও বুঝি জানে না ওই গুলঞ্চ শুকনো জায়গাটা। সেই ভুল ওর ভেঙেছিল ক্লাস 8-এর রেজাল্ট আউটের দিন। ছোট থেকে ও আর দিদি বাবার ঘরে গেলে পা টিপে টিপে যেত। মা বা ঠাকুমা বলতো বাবা খুব ক্লান্ত, একটু ঘুমাচ্ছে, একদম বিরক্ত করবি না। বাবা মানে ওদের কাছে দূরের একটা মানুষ। ছোটবেলায় তবু ছুটির দিনে শান্তিনিকেতনের বাড়িতে বেড়াতে যেত ওরা। বাড়িটা নাকি শখ করে বানিয়েছিল অরিত্রর দাদু। বিশাল বাগানের মধ্যে ছোট একতলা বাড়ি। দাদু মারা যাওয়ার পরে বাবাই ওটাকে বিশাল বাড়ি বানিয়েছিল। ওই বাড়িতে গেলে বাবাকে একটু অন্য
মুডে দেখতে পাওয়া যেত, কিন্তু বেলুড়ে থাকলে বাবার সঙ্গে কথাই হতো না। বাবা হয়তো জানতোই না অরিত্র আর আরিত্রী কোন ক্লাসে পড়ে। 8-এর রেজাল্টটা তেমন ভালো হয়নি অরিত্রর। দিদি বরাবরই পড়াশোনার ভালো ছিল, কিন্তু দিদির ভাই হিসেবে ওর উপরে ভালো রেজাল্ট করাটা একটা ভীষণ চাপ অলিখিতভাবেই চলে এসেছিল। সেই মনোমতা রেজাল্ট হয়নি বলেই বাড়ি ফিরতে ভয় করছিল, তাই গুলঞ্জ গাছের নিচে নিরাপদ আশ্রয়ে স্কুল ফেরত অরিত্র বসেছিল বহুক্ষণ। দেখেছিল মা ছাদে উঠে রাস্তার দিকে তাকিয়ে আছে অপলক। হয়তো ওর ফেরার সময় অতিবাহিত হয়ে গেছে বলেই দুশ্চিন্তায় মা ছাদে উঠেছে। দিদিও মনে হলো মায়ের পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎই কাঁধে একটা হাত এসে পড়েছিল, চমকে উঠেছিল অরিত্র। এদিকে লোকজন তেমন আসে না, জয় জেঠুর পুকুরের মাছ ধরার দিন ছাড়া। ভূতে তখনও অগাধ বিশ্বাস ছিল অরিত্র, তাই চমকে উঠেই তাকিয়েছিল। ভূত দেখলে হয়তো ভাবতো নিরিবিলি জায়গায় তেনাদের বাস হতেই পারে, কিন্তু যাকে দেখেছিল চোখ তুলে তাকে এখানেই দেখবে এ যেন কল্পনার অতীত। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। খুব গম্ভীর অথচ শান্ত গলায় বাবা বলেছিল, বাড়িতে সবাই চিন্তা করছে, বাড়ি চলো। রেজাল্ট খারাপ হলে পরের পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করো। এখানে বসে বাড়ির লোকজনদের দুশ্চিন্তায় ফেলতে নেই। সামনে ক্লাস 9, ভালো করে পড়তে হবে। সেদিন বাবার ওই ছোঁয়াটুকু বড় আন্তরিক লেগেছিল অরিত্রর। খুব ইচ্ছে করছিল বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে, কিন্তু অতটা সাহস হয়নি। জিজ্ঞাসা করা হয়নি কখনো বাবা কি করে জানলো ওর গোপন আস্তনার কথা। কিন্তু সেই দিন ওই ছোট মাথায় এইটুকু বুঝেছিল, দেখতে না পেলেও একটা অদৃশ্য সুতো বাঁধা আছে ওর আর বাবার মধ্যে। হতে পারে সুতোটা খুব মোটা বা টেকসই নয়, হতে পারে একটু পলকায়, কিন্তু ওই অদৃশ্য সুতোটাকে সেদিন অনুভব করেছিল অরিত্র। এমন অনুভূতি আরো কয়েকবার হওয়ার পরে অরিত্র বুঝেছিল বাবা নামক মানুষটার লক্ষ্য সব দিকে। এই জন্যই হয়তো সফল বিজনেসম্যান হতে পেরেছে, কিন্তু আলাদা কোনো আবেগ কখনোই ছিল না বাবাকে ঘিরে। অরিত্র সবটুকু ঘিরে ছিল ওর মা। রাগ, অভিমান সবটুকু মায়ের কাছে। দ্বিতীয় কখনো কখনো অরিত্র চোখে মা হয়ে উঠেছিল অবশ্য। ইঞ্জিনিয়ারিং এর ফাইনাল ইয়ারে উঠে যেদিন শুনেছিল মায়ের লাংস ক্যান্সার হয়েছে, সেদিন ওর চোখের সামনে দুলে উঠেছিল গোটা পৃথিবী। দিদি কাঁদছিল, ছোট মাসি এসেও কাঁদছিল, শুধু শুকনো চোখে তাকিয়েছিল বাবা। অদ্ভুত একটা রাগ হচ্ছিল তখন বাবার উপর অরিত্রর। এত কঠিন কেন লোকটা? টাকার অভাব ওদের কোনোদিনই ছিল না, বরং প্রাচুর্য বলাই শ্রেয়। তাই মাকে সব বেস্ট ট্রিটমেন্ট দিয়েছিল বাবা, কিন্তু মা বাঁচেনি। মা মারা যাওয়ার পরেই বাবা দিনরাত কাজে মগ্ন থাকতো। আরও টাকার ঠিক কি দরকার বোঝেনি অরিত্র। দিদি কলেজে জয়েন করলো প্রফেসর হিসেবে, আর অরিত্র আরও একা হয়ে গেল। বরাবরই বন্ধু বান্ধব কম ছিল ওর, আর 5 জনের মতো নিজেকে এক্সপ্রেস করতে পারতো না ও। ওর নিজের দুঃখ, নিজের কষ্টগুলো একান্তভাবেই ওর ছিল। একমাত্র মা ছিল যাকে কিছুই বোঝাতে হতো না। পড়ার টেবিলে বসে পড়তে পড়তে দুবার মা বলে ডাকলেই মা কফির কাপ নিয়ে এসে টেবিলে রেখে দিয়ে বলতো, খিদে মরে যাবে, যখন তখন কম খাবো বলবি না। এমন কত কিছু যে অরিত্র বলার আগে মা বুঝে যেত, তাই ইয়ত্তা নেই। তাই মা চলে যাওয়ার পরে অরিত্র অদ্ভুত রকমের চুপচাপ হয়ে গিয়েছিল। খুব ইচ্ছে করতো বাবার সঙ্গে বসে একটু গল্প করতে, কিন্তু আদিত্যনারায়ণের সময় কোথায় সময় নষ্ট করার। দিদির সঙ্গে যদি বা বাবার একটু সাংসারিক প্রয়োজনের কথা হতো, অরিত্রের সঙ্গে প্রয়োজনের অতিরিক্ত একটা বাক্য ব্যয় হতো না। মাসের প্রথমেই বাবা প্রশ্ন করত কত টাকা লাগবে। অরিত্রর অ্যামাউন্টটা জেনে নিয়ে সেটা দিয়েই দিত বিনা বাক্য ব্যয়ে। অদ্ভুত একটা ধোঁয়াশা মিশেছিল ওর সম্পর্কের মধ্যে। অরিত্র তখন এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করেনি, বাবা তোমার ক্লান্ত লাগে না? বাবাও কখনো এগিয়ে এসে জানতে চায়নি অরিত্রর মায়ের জন্য মন খারাপ করে কিনা। ইঞ্জিনিয়ারিং ফাইনাল এক্সামের পর বাবা অরিত্রকে বলেছিল, শান্তিনিকেতন যাবি? অরিত্র আর বাবা গাড়ি নিয়ে গিয়েছিল শান্তিনিকেতনে। বাড়িতে ঢুকতেই একটা বছর 26-এর ছেলে এসে ওদের আপ্যায়ন করছিল। বাবা অরিত্রর দিকে তাকিয়ে বলেছিল, ওর নাম জগন্নাথ, বিএ পাস করেছে কিন্তু চাকরি পায়নি। অভাবের সংসারে দাদাদের বাড়িতে বসে খাই বলে অনেক কথা শুনতে হয়, তাই ওকে নিয়ে এলাম। ওকে করুণা করে নয়, বরং আমার প্রয়োজনে। শান্তিনিকেতনে একটা হোটেল খুলেছি, সেটা আর বাড়ি বাগানের দেখাশোনার দায়িত্ব ওকে দিয়ে আমি নিশ্চিন্ত হয়ে আছি। অরিত্র খুব রাগ হয়েছিল। নিজের বাবা কবে কোথায় হোটেল খুলেছে সেটুকু জানার অধিকারও যেন ওর নেই। তবে জগন্নাথদা অরিত্রকে মাথায় করে রেখেছিল। ও যে ওদের আশ্রিত সেটা বারংবার বুঝিয়ে দিচ্ছিল ওর ব্যবহারে। অরিত্রের কোনো কিছু প্রয়োজন হলে দেরি না করে হাজির করে দিচ্ছিল ওর সামনে। মাত্র 2-3 দিনের মধ্যেই জগন্নাথকে ভালো লেগে গেল অরিত্রর। মানুষটার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে, চুপ করে থেকেও যেন ওর কিছু বুঝিয়ে দেয়। ভালোবাসতে জানে, আগলে রাখতে জানে। সন্ধ্যার দিকে ঘুমিয়ে গিয়েছিল অরিত্র। আচমকা কারোর একটা আদরে ঘুম ভেঙে গেল। দেখলো টেবিলে চা আর সিঙ্গারা রাখা, আর জগন্নাথদা অরিত্রর মাথায় হাত বুলিয়ে বলছে, ওঠো, সন্ধ্যে হয়ে গেল, চা খাবে না? কতদিন পরে যেন আবার মায়ের মতো প্রশ্রয় পেয়েছিল অরিত্র। জগন্নাথদা আর অরিত্র
গোটা গা মাসাজ করতে করতে বকবক করছিল। ও রামপুরহাটের ছেলে। আদিত্যনারায়ণের সঙ্গে পরিচয়টা কাকতালীয়ভাবে। আদিত্যবাবু হোটেল খুলবে বলে জায়গা কেনার জন্য ফাইনাল ডিল করতে গিয়েছিল বিপুল বণিকের সঙ্গে। জগন্নাথের বাবা চায়ের দোকানে বসেই কথা হচ্ছিল। জগন্নাথের বাবা মারা যাওয়ার পরে ওর দাদাই চালায় চায়ের দোকানটা। বাবা তখন বলেছিল বিশ্বাসী ছেলের অভাব। বেলুর কলকাতা ছেড়ে এখানে এসে পড়ে থাকার সময় আদিত্যনারায়ণ নেই, অথচ এখানে একটা খাওয়ার আর সাময়িক বিশ্রামে হোটেল টাইপ খোলার ইচ্ছে বহুদিনের। তখনই নাকি জগন্নাথদের দাদা সুযোগ বুঝে ওকে লাগিয়ে দিয়েছিল ওই কাজে। শিক্ষিত ছেলে দেখে বাবাও এক কথায় রাজি হয়ে গিয়েছিল। সেই থেকে জগন্নাথ এ বাড়ির বাসিন্দা, হোটেলের ম্যানেজার আর বাড়ির কেয়ারটেকার। হয়তো তারপর একে একে এসেছে শান্তিনিকেতনে শুধু জগন্নাথ তার আন্তরিক আদর খাবে বলে। ক্যাম্পাসিংয়ে জব জয়েন করার আগেই বাবা অনেকবার মুখোমুখি বসেছিল অরিত্রর। তোমার দিদি তো কলেজের চাকরি নিয়ে পুনে চলে গেছে, ওখানেই বোধ হয় কোনো কলিগকে পছন্দ করেছে, সে বিয়ে করে ওখানেই সেট হতে চায়। তুমিও চাকরি করবে বলছো, বয়স তো আমার হচ্ছে, এসব ব্যবসা দেখবে কে? ভেবেছিলাম ব্যবসাগুলো তোমায় বুঝিয়ে দিয়ে শেষ জীবনটা শান্তিনিকেতনে কাটাবো। ওদিকে পারমিতার ইচ্ছে অরিত্র চাকরি করুক, সিমেন্ট, রাইস মিল এসবে টাকা হয়তো প্রচুর ইনকাম করবে, কিন্তু উঁচু পোস্টে চাকরি করলে নাকি স্ট্যান্ডার্ড বাড়বে। বাবার মুখে সেই প্রথম ক্লান্তি দেখেছিল অরিত্র। মানুষটা মায়ের মৃত্যুর পরে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, কিন্তু কাউকে বুঝতে দেয়নি। কিন্তু এখন ভালো করে তাকালে বোঝা যায় কপালে চিরস্থায়ী দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। ঠোঁটের কোণে অনেক কিছু না পাওয়ার বেদনা রয়েছে। যার এত টাকা, তারপর না পাওয়ার যন্ত্রণা থেকে অন্যরা শুনলে হয়তো বলবে এ অকারণ দুঃখ বিলাস। ধনীরা সবেতে বিলাস খোঁজে, তেমনি প্রাচুর্যের মাঝেও দুঃখ খোঁজাটা হয়তো একটা অবসর যাপন। অরিত্র অপলক তাকিয়েছিল বাবার দিকে। এতদিন মনে হতো ঝড় ঝাপটা কিছুতেই মানুষটা কিছু যায় আসে না, দু একটা ডালপালা ভাঙলেও শক্ত কাণ্ড নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে। কিন্তু আজ দেখে মনে হচ্ছে চোখের কোণে অনেক নির্ঘুম রাতের অতৃপ্তি জমে রয়েছে। রিজু মানুষগুলো যখন একটু বেঁকে যায় তখন তাদের দেখতে যে এতটা অসহায় লাগে সেই প্রথম বুঝেছিল অরিত্র। পারমিতাকে বুঝিয়ে বলতে হবে কিছু একটা, কিন্তু যে মানুষটা কোনোদিনও অরিত্রর কাছে কিছু চায়নি, সে যখন এমন করে ওকে সবটুকু দিতে চাইছে, সেটা না নিয়ে বাবাকে অপমান করতে পারেনি অরিত্র। বলেছিল ঠিক আছে বাবা, তুমি যা চাইছো তাই হবে। ছোটবেলায় যখন ওরা ঘুড়ি ওড়াবার প্রস্তুতি নিত আর আকাশ জুড়ে মেঘ করতো, ওদের বড্ড মন কেমন করতো। কিন্তু আচমকা যখন সে মেঘ কেটে গিয়ে ঝকমকে রোদ উঠত, তখন ওদের দিকে অনাবিল হাসি খেলে যেত। বাবা কোনোদিনই খুব হাসেনি, হাসিতে তেমন অভ্যস্ত নয় আদিত্যনারায়ণ। তবুও অরিত্র দেখল মেঘ কেটে একটা ঝলমলে হাসি মুখ। মনে মনে ভেবেছিল আজীবন শুধু হাত পেতে নিয়ে গেছে, এই প্রথম সুযোগ এসেছে একটুও ফেরত দেবার। অরিত্রকে নিয়ে নতুন উদ্যমের সব ব্যবসার খুঁটিনাটি বুঝিয়ে দিল বাবা। নিজে পছন্দ করে 10 তলার উপরে এই ফ্ল্যাটটা কিনেছিল অরিত্রর নামে। বলেছিল বেলুরে তুই সপ্তাহে 2 দিন যাবি, জয়দীপ ভালো ছেলে, সামলে নেবে রাইস মিল, তুই বরং সিমেন্টের দিকটা কলকাতা থেকেই দেখাশোনা কর। অরিত্র কখনোই বুঝতে পারেনি ওর রক্তের প্রভাবে ব্যবসার নেশা আছে। আদিত্যনারায়ণ দেখে এতদিন ও মনে করত লোকটা একটা টাকা রোজগারের মেশিন, এর জীবন বলে কিছু নেই। কিন্তু নিজে ব্যবসা ঢোকার পর অরিত্র বুঝেছিল একটা দুরন্ত নেশা আছে যে কাজে, যে নেশা রাতের ঘুম কেড়ে নেয়। বাবা যে ওর কাজে খুশি হচ্ছিল সেটা মুখে বলেনি কোনোদিন, শুধু একটা করে ব্যবসা ওর নামে ট্রান্সফার করছিল। ব্যাংকের অ্যাকাউন্টগুলো সব জয়েন্ট নামে করে দিচ্ছিল। অদ্ভুত রকমের হিমশীতল লোক। একদিন ছেলের পিঠে হাত দিয়ে বলতে পারেনি তুই সত্যিই আমার ছেলে। শুধুই নিঃশব্দে ওর কাজের প্রশংসা করে চলেছিল এইভাবে। জীবনটা চলছিল সুন্দর ছন্দে। শুধু বাবার সঙ্গে দূরত্বটা কোনোদিন ঘুচে যায়নি অরিত্রর। হয়তো দুজনেই কেউ চায়নি। ওই নির্দিষ্ট দূরত্বটুকু বজায় রেখেই বাবা এসে বলেছিল দিদি তোকে জানিয়েছিল নাকি আগে কিছু? অরিত্র অবাক হয়ে বলেছিল কি জানাবে? বাবা হাল ছাড়া গলায় বলেছিল ও ওখানে রেজিস্ট্রি ম্যারেজ করেছে জানালো। আমি বললাম তাহলে এখানে একটা অনুষ্ঠান করা হোক। কি বলিস তুই? সমাজ বহির্ভূত তো আমরা নই, নিজেদের মালাবদল একটা ছবি পাঠিয়ে দিয়েই তাই সেরেছে। সেই প্রথম অরিত্রর মনে হয়েছিল এই পরিবারের প্রধান সদস্যের কাছে বাবা কিছু পরামর্শ চাইছে। নিজেকে হঠাৎ খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছিল অরিত্রর। বলেছিল তুমি দিদিকে ফিরতে বলো, লজ বুক করা থেকে ক্যাটারিং, নিমন্ত্রণ সব আমি দেখছি। বাবা আনমনে বলেছিল তোমার মা থাকলে গয়না, শাড়ি কিসব দিতে হয় সেসব করতে পারতো। সব দায়িত্ব আমার কাঁধে দিয়ে নিশ্চিন্তে চলে গেল। যাই হোক, আমি বুড়িকে বলেছি
এসে কয়দিন এদিকটা সামলাবে। বুড়ি পিসিকে বাবা খুব স্নেহ করত। বুড়ি পিসি আসলে খুড়তো বোন। দিদি আর জামাইবু ফিরছিল বেলুরের বাড়িতে। এলাহি আয়োজন করেছিল আদিত্যনারায়ণ মেয়ের বিয়েতে। সবকিছুই করেছিল, তবুও যেন বাবার কোথাও একটা ভয়ানক অতৃপ্তি ছিল। ছোটবেলায় ওর হাঁটু কেটে গেলে বাড়ির সবাইকে লুকিয়ে ওষুধ লাগিয়ে দেওয়া দিদিটা যেন বড্ড বদলে গেছে, এটাই মনে হয়েছিল অরিত্রর। পুনে ফেরার সময় ওকে বলেছিল, ব্যবসা করছিস কর, সব টাকা যেন নিজে ভোগ করিস না। এতে কিন্তু আদিত্যনারায়ণের মেয়ে হিসেবে আমার পূর্ণ অধিকার আছে। পারমিতা একটা কথাই ঠিকই বলে, সময়ে কিছুই বলতে না পারা অরিত্র। ও শুধু ওর পাল্টে যাওয়া দিদির মধ্যে সেই আগের দিদিকে খুঁজে বেড়াচ্ছিল। ওর হয়তো বলা উচিত ছিল, ব্যবসা থেকে বাড়ি কোনটা সামলাচ্ছিস, তুই যে অধিকারের কথা বলতে আসিস। কিন্তু ওইকে অতীতে ফিরে গিয়ে আতিপাতি করে খুঁজছিল তখন সেই স্কুলবেলার দিদিকে, তাই আর বলা হয়নি কিছুই। দিদির বিয়ের বছরখানেকের মধ্যে পারমিতা বাড়ি থেকে প্রেসার আসতে শুরু করলো বিয়ের। বাবার সামনে দাঁড়িয়ে নিজের পছন্দের কথা বলবে কি করে, সেই ভাবনায় বহুবার এসেছে মনে, কিন্তু কোনো সরল সমাধান পায়নি খুঁজে। বেলুরের বাড়িতে ও আর বাবা ছাড়া 4 জন পরিচারিকা রয়েছে। এত বড় বাড়িতে ওরা দুজনে কাছাকাছি থাকলেও আকারে বড় হওয়ার কারণে যেন দোতলা আর 3 তলার দূরত্ব অনেক বেশি মনে হয়। বাবার সামনে দাঁড়িয়ে ব্যবসা সংক্রান্ত কথা ছাড়া আর কিছুই বলা হয় না ওর। এর চেয়ে বরং কলকাতার 4 বেডরুমের ফ্ল্যাটটা ভালো, বেশ জড়িয়ে রাখে স্বল্প জায়গায়। বাবা কলকাতার ফ্ল্যাটে এলেই পারমিতার কথা বলবে সিদ্ধান্ত নিয়েছিল অরিত্র। কিন্তু কলকাতার ফ্ল্যাটে আসার আগেই বাবার ফোন পেয়েছিল অরিত্র, সামনের সপ্তাহে বেলুড়ে আসার দরকার নেই, আমি শান্তিনিকেতনে থাকবো, ওখানে এসো ডাইরেক্ট। শান্তিনিকেতনের বাড়ি শুনলেই মনটা শহরের গলিগুজি ব্যস্ততা ছেড়ে হালকা হয়ে যায়। শান্তিনিকেতনের বাড়িতে পৌঁছাতেই অরিত্র বুঝেছিল ওর আড়ালে কিছু একটা চলছে। জগন্নাথদা, কাকুলিদি, মাধব কাকা সবাই ঠোঁটে হাসি, সবাই যেন ওকে দেখে বেশ কৌতুক অনুভব করছে। নিজেকে আয়নায় দেখে বুঝেছিল 2 কেজি ওজন বৃদ্ধি ছাড়া এমন কিছু পরিবর্তন হয়নি। তাহলে এদের মধ্যে এত খুশি কেন? কাউকে জিজ্ঞাসা করলেই বলছে বিকেলে দেখতে পাবে। বিকেলে বাবা ঘরে এসে খুব স্বাভাবিক গলায় বলল, শতরূপা আর ওর মাকে আসতে বলেছি বাড়িতে, একটু রেডি হয়ে থাকো। অরিত্র প্রশ্ন করেছিল, শতরূপা কে বাবা? বাবা নিজের স্বাভাবিক গাম্ভীর্য বজায় রেখে বলেছিল, এখানেরই মেয়ে, বিশ্বভারতী ইউনিভার্সিটিতে মিউজিক নিয়ে মাস্টার কমপ্লিট করেছে। বাবা নেই, মা মানুষ করেছে মেয়েকে। মাও এখন বিভিন্ন রোগে জর্জরিত, কদিন বাঁচবে কে জানে। মেয়েটা বড় ভালো, চমৎকার গান গায়, এর বেশি আর কিছুই বলেনি বাবা। বিকালে শতরূপা এসেছিল, সত্যি ভারী সুন্দর গান গায় মেয়েটি, খালি গলায় গান শুনিয়েছিল। সাধারণত চেহারার মধ্যে একটা অসাধারণত্বের ছাপ, বেশ মার্জিত কথাবার্তা। সকলে বাইরে বেরোলে শতরূপা বলেছিল, আপনি কি আদেও জানেন আজ আমরা কেন আপনার বাড়িতে এসেছি? অরিত্র অজ্ঞতার সুরে বলেছিল, আপনারা হয়তো বাবার পরিচিত, তাই মানুষের বাড়িতে আসতেই পারে, এতে এত কারণের কি আছে? শতরূপা বলেছিল, হ্যাঁ, উনি আমাদের পরিচিত। এখানের একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের গেস্ট হয়ে এসেছিলেন উনি। তখনই আমার গাওয়া গান শুনে ওনার পছন্দ হয়। আমার মাকে বলেছিলেন আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিতে চাই। আপনার মাও সম্ভবত শান্তিনিকেতনের মেয়ে ছিলেন, তিনিও গান জানতেন। দেখুন, আমার মা নিতান্ত কন্যাদায়গ্রস্ত, তাই এ সুযোগ হাতছাড়া করতে চাননি। কিন্তু আপনাকে দেখে আমার মনে হলো আপনি সম্পূর্ণ অন্ধকারে আছেন, তাই বিষয়টা বলার প্রয়োজন বোধ করলাম। অরিত্রের চোখের সামনে যেন সবকিছু দুলছিল। পারমিতার সঙ্গে 3 বছরের সম্পর্ক, ওদের বাড়িতে জানে বিয়ের কথা বলতে চাইছে। নেহাত বাবাকে কিভাবে বলবে ভেবেই অরিত্র একটু গড়িমসি করছে। তাই বলে অন্য কাউকে বিয়ে, সেটা কিছুতেই সম্ভব নয়। অরিত্র কাপা গলায় বলেছিল, শতরূপা আপনি প্লিজ কিছু মনে করবেন না, আমি একজনকে ভালোবাসি, তাকেই বিয়ে করব। এ ব্যাপারে বাবা আমায় একটা শব্দও জানায়নি, তাহলে আপনাদের এভাবে অপমানিত হতে হতো না। শতরূপা মিষ্টি স্বরে বলেছিল, এতে অপমানের কি আছে? মানুষ মানুষের বাড়িতে আসতেই পারে। শতরূপা ওর মাকে জানিয়েছিল অরিত্রর কথা। ওরা ফিরে গিয়েছিল। নিজের ঘরে চুপ করে বসেছিল অরিত্র। জানালে দিয়ে সোনাঝুরির গাছ দেখা যাচ্ছে, চাঁদের আলোয় ভেসে যাচ্ছে সোনাঝুরির বন, সেদিকে স্থির দৃষ্টিতে তাকিয়েছিল অরিত্র। বাবা ওর বিষয়ে কথাও ভেবেছে। এতদিন পর্যন্ত অরিত্র ভাবতো মানুষটা ব্যবসা আর টাকা ছাড়া কোনোদিন কিছু ভাবলো না, কিন্তু বাবা যে ওকে সংসারী করার কথাও ভেবেছে, এটাতেই আশ্চর্য হয়েছে ও। কিন্তু এক্ষেত্রে ও নিরুপায়, বাবার কথার মত দিতে পারেনি। বাবা এসে কখন পিছনে দাঁড়িয়েছিল বুঝতে পারেনি অরিত্র। জ্যোৎস্নার রাতে লুটোপুটি দেখছিল আনমনে, মাথায় চলছিল বিরামহীন ভাবনা। বাবা এসে বলেছিল, তোমার পছন্দের মেয়েটির অভিভাবকদের আসতে বলো, মেয়েটিকেও আনতে বলো, এ বাড়িতে আসুক না হয়।
অসুবিধা হবে না তো? পারমিতার বহুদিনের ইচ্ছে ছিল শান্তিনিকেতনের বাড়িটা দেখার, তাই ওর যে অসুবিধা হবে না সেটা অরিত্র জানে। কিন্তু অপ্রস্তুত গলায় অরিত্র বলেছিল, সরি বাবা, তোমার সম্মান নষ্ট হলো। আদিত্যনারায়ণ নিজের গাম্ভীর্য বজায় রেখেই বলেছিল, তোমার কথাই যেমন মূল্য আছে আমারও আছে, তাই এত সহজে আমার সম্মানহানি আমি হতেই দিই না। পারমিতাকে পছন্দ হওয়ার কোনো কারণ ছিল না বাবার। ওদের বিয়েটা হয়ে গিয়েছিল। বাবা সব কিছুর দায়িত্ব অরিত্রর কাঁধে দিয়ে পাকাপাকিভাবে শান্তিনিকেতনে থেকে গিয়েছিল। বাড়ির চাপে অরিত্র সময় নেহাতি কম পেত, তবুও যেত মাঝে মাঝে ও বাড়িতে। কিন্তু বাবা যেন ইচ্ছে করেই সব কিছু থেকে নিজেকে নির্বাসন দিয়েছিল। তাই ব্যবসার কথা বললে বলতো, তোমরা তো আছো, সামলাও, নিজেরা সিদ্ধান্ত নাও। কলকাতায় এসেও থাকতো কিছুদিন করে। পারমিতার যত্নের ত্রুটি করেনি, তবুও দূরত্বটা যেন বাড়তে বাড়তে কয়েক যোজন হয়ে গিয়েছিল। সংখ্যা দিয়ে আর সেটাকে মাপা যেত না। দেখেই মনে হতো মানুষটা এবার শুধু বিশ্রাম চায়। অসম্ভব প্রাণ শক্তির অধিকারী মানুষটাকে ক্লান্ত দেখেই ভালো লাগতো না অরিত্রর। আসলে যাকে জীবনে বিশ্রাম নিতে দেখেনি তাকে শুয়ে বসে থাকতে দেখলে অভ্যস্ত চোখের বড় অস্বস্তি হয়। পুপুন হওয়ার পরে আবারও বাবাকে একটু চরমনে দেখছিল অরিত্র। নাতিকে নিয়ে মেতে উঠেছিল কিছুদিন, তারপরে আচমকায় খেয়াল করেছিল শরীর ভাঙছে বাবার। আকাশ জুড়ে বৃষ্টি নামার মতন বাবার গোটা শরীর জুড়ে বার্ধক্য যেন বাসা বেঁধেছে। কিছুটা জোর করেই বাবাকে ডাক্তার দেখিয়েছিল অরিত্র। তখনই ধরা পড়েছিল দুটো কিডনি ড্যামেজ। বহু ডায়ালিসিস করেও বাবাকে বাঁচাতে পারেনি অরিত্র। বেস্ট নার্সিংহোমের ট্রিটমেন্ট করিয়েও লাভ হয়নি। দুজনের মৃত্যু এত কাছ থেকে দেখার পরে অরিত্র বুঝেছিল শুধু টাকায় মানুষকে বাঁচানো যায় না। যাদের টাকা নেই তারা ভাবে হয়তো চিকিৎসা করাতে পারলে বাঁচানো যেত, যাদের অটেল টাকা আছে তারা ভাবে কি লাভ হলো। বাবা দেহ দান করে দিয়েছিল, বলে গিয়েছিল শ্রাদ্ধানুষ্ঠান না করতে। অরিত্র অনেক কটূক্তি শুনেও বাবার নির্দেশ পালন করে গেছে। অরিত্র উচিত ছিল বড় করে ঘটা করে বাবার শ্রাদ্ধানুষ্ঠান করা। এমন অনেক মন্তব্যও শুনেছিল আত্মীয় পরিজনদের মুখ থেকে। তারপরে সবাই ঝুঁকে পড়েছিল আদিত্যনারায়ণ সম্পত্তির বিলি বন্টনের দিকে। কাকে কি দিয়ে গেছে এই নিয়ে সকলের খুব চিন্তিত ছিল। সেই দলে পারমিতা আর দিদিকে দেখে একটু লজ্জাই করেছিল অরিত্র। বাবার উকিল বিকাশ কাকু এসে শুনিয়েছিলেন সেই ভয়ঙ্কর কথাটা। শান্তিনিকেতনের বাগানসহ বাড়ি এবং অন্নপূর্ণা হোটেলের জগন্নাথের নামে দিয়ে গেছে বাবা। বেলুরের বাড়ি সমস্ত ব্যবসা অরিত্রর নামে। কলকাতার ফ্ল্যাট এমনিতেই অরিত্র নামে কিনেছিল বাবা। দিদির নামে, পারমিতার নামে মোটা অঙ্কের টাকা দিয়েছে। দিদির মেয়ে আর অরিত্রর ছেলেকে বঞ্চিত করেনি বাবা, তাদেরও দিয়ে গেছে মোটা অঙ্কের টাকা। এমনকি বুড়ি পিসির ছেলের নামেও টাকা দিয়ে গেছে বাবা। এরপরেও সকলের আলোচনা অভিমুখ ঘুরে গিয়ে পড়েছে শান্তিনিকেতনের বাড়িটার দিকে। অরিত্র ঠিক এমন কি দোষ করেছিল যে ওটা পালিত পুত্র ওই জগন্নাথকে দিয়ে যেতে হবে? এই একই প্রশ্ন শুনতে শুনতে ক্লান্ত হয়ে গিয়েছিল অরিত্র। শুনছো, এত আকাশ পাতাল না ভেবেই একবার শান্তিনিকেতন ঘুরে আসলে হয় না? জগন্নাথদাকে কিছু বলে গেছেন নাকি জেনে আসবে একবার? না মানে এত পছন্দের বাড়িটা দিয়ে দিল। ওটা আমাদের নয় ভাবতে যেন কষ্ট হচ্ছে। পারমিতা একঘেয়ে এই একই কথা বলেই চলেছে। অরিত্র বলল, ঠিক আছে আমি কাল যাব একবার ওখানে। পারমিতা বলল, শোনো, আমি একটা লয়ারের সঙ্গে কথা বলেছি। বাড়িটা নিয়ে লড়লে হয়তো জগন্নাথদা হেরে যাবে, সেটাও করা যায়। আর যদি জগন্নাথদা কিছু না জেনে থাকে তাহলে চুপচাপ ওকে বাড়ি ছেড়ে দিতে বলবে। অরিত্র পারমিতার কথায় উত্তর না দিয়েই নিজের ঘরে গিয়ে শুয়ে পড়েছিল। জগন্নাথদা সেই একই আছে, একই রকমভাবে হাঁক ডাক শুরু করে দিল। আরে সবাই কোথায় আছিস? শিগগির আয়, ছোট দাদাবাবু এসেছে। একটা ফোন করলে না কেন? এখন আমি মাছের মাথা কোথায় পাই? ডাল বানাবো কি দিয়ে? অরিত্র শান্ত গলায় বলল, এত অস্থির হবার কিছু হয়নি, তোমার সঙ্গে একটু কথা আছে। ড্রয়িং রুমে বসতেই কাঁচের গ্লাসের শরবত নিয়ে এসে যে মেয়েটি অরিত্রর সামনে দাঁড়ালো তাকে অরিত্র আগে দেখেছে। একটু খেয়াল করতে মনে পড়ল সিঁদুর শাঁখা পরা তাঁতের শাড়িতে মেয়েটা শতরূপা। জগন্নাথদা আগেই বাড়িয়ে বলল, ও এ বাড়িতে থাকে না। এই দুদিন বিমলের মা আসছে না বলেই বাকিদের খাওয়ার যাতে অসুবিধা না হয় তাই নিয়ে এসেছি। অরিত্র বলল, আপনার নাম শতরূপা তাই না? শতরূপা হেসে বলল, জেঠু আমায় রূপা বলেই ডাকতেন। আমার স্বামীকে জগন্নাথ বললেও আমি ছিলাম আদরের রূপা। আর একটু হলেই অরিত্রর গলায় লাগতো শরবতটা। তার আগেই শতরূপা বলল, আসলে আমি এ বাড়িতে থাকি না তো, শুধু জেঠু এলে সে কদিন থাকতাম। তাই বিয়ের পর আপনার সঙ্গে দেখা হয়নি। জগন্নাথকে জেঠু আমার জন্য নির্বাচন করেছিলেন।
ওনার নির্বাচন যে কতটা সঠিক ছিল তা এই বছর 6 বিবাহিত জীবনের প্রতি পদে অনুভব করছি। একজন সত্যিকারের মানুষকে উনি আমায় দিয়ে গেলেন। জগন্নাথদা নিজের প্রশংসা সহ্য করতে না পেরে তাড়াহুড়ো করে বলল, তোমরা গল্প করো, আমি দেখি ওই দিকটায়। অরিত্র কিছু বলার আগে শতরূপা শান্ত গলায় বলল, আমি জানি আপনি কি জন্য এসেছেন। আমি ওকে বলেছিলাম কলকাতায় গিয়ে ওটা ফেরত দিয়ে আসতে, কিন্তু ও ভয়ে যেতে চায়নি। এ বাড়ি বা সম্পত্তি আপনার। জেঠু স্নেহের বশে দিয়ে গেলেও এ কখনো আমাদের নয়। আমার মা গত হয়েছেন, ওই বাড়িটাকে সারিয়ে সরিয়ে বেশ আছি। এখানে একটা স্কুলে মিউজিক টিচার হিসেবে চাকরি করি, চলে যায় জানেন। তাই আপনার সম্পত্তি আপনি নিয়েই আমাদের ঋণ মুক্ত করুন। জেঠু দলিলের 1 কপি ওকেই দিয়ে গেছে। আমি বারণ করেছিলাম জেঠুকে, কিন্তু উনি শোনেননি। অসুস্থ মানুষের শেষ ইচ্ছে, তাই আমরা বেশি বাধা দিইনি। হোটেলটা ওর প্রাণ, এ বাড়িও ওর বড্ড আপন। আপনাদের তো একজন কেয়ারটেকার লাগবে, তাই যদি দয়া করে ওকেই রাখেন মাইনে দিয়ে, তাহলে ওকে কষ্ট পেতে হয় না। অরিত্র আচমকা একটা কথা মনে হলো, জগন্নাথদা বড় লাকি। বাবা হয়তো ওর থেকেও বেশি ভালোবাসতো জগন্নাথদাকে। তাই বাবা কি কি খেতে ভালোবাসতো সেটা মা মারা যাওয়ার পরেও একমাত্র জানতো জগন্নাথদা। জগন্নাথদা সত্যিই লাকি, কারণ এমন একজন স্ত্রী পেয়েছে যে স্বামীর যাতে কষ্ট না হয় তাই আর্জি জানাচ্ছে। অরিত্র না হতে পারলো ভালো ছেলে, না স্বামী। পারমিতার তো অভিযোগের কোনো শেষ নেই ওকে ঘিরে। বাবাও তো কোনোদিন নিজেকে সম্পূর্ণ উন্মোচন করলো না ওর কাছে। জগন্নাথদাকে হিংসা হচ্ছে অরিত্রর। বাবা শেষ জীবনে এদের সঙ্গে কাটিয়ে গেল, কত মুহূর্ত থেকে গেল এই বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে। অরিত্র ইচ্ছে করলেও আর সেই মুহূর্তগুলো সামিল করতে পারবে না। শতরূপা বলল, জেঠু আপনার জন্য একটা প্যাকেট রেখে গেছেন ওপরে আপনার ঘরে। বলেছেন আমি মারা যাবার পরে অরিত্র এলে ওর হাতে দিতে। আপনার জগন্নাথদা ভুলো মনের বলে আমাকেই বলে গেছে। অরিত্র ধীর পায়ে উপরে উঠে এলো। এই বাড়ির কানায় কানায় কত স্মৃতি জড়িয়ে আছে। মুঠোয় যেটুকু ভরা যায় সেটুকু কুড়িয়ে নিতে ইচ্ছে করলো অরিত্রর। বড় কাঠের আলমারিটা খুলতেই একটা বড় ব্রাউন প্যাকেট পেল ও। বিছানায় রেখে প্যাকেটটা খুলতেই একটা চিঠি আর ছোট ছোট কিছু জামা প্যান্ট পেল। আর অরিত্র সেই ক্লাস 8-এর অঙ্কে কম নম্বর পাওয়ার রেজাল্টটা, যেটা ও লুকিয়ে রেখেছিল। চমকে উঠল অরিত্র। এগুলো বাবা যত্নে রেখেছিল। ছোট স্কুল ড্রেসটা তো ওর নার্সারির ড্রেস, গ্রে আর ব্লু রঙের। বাবা এগুলোও জমিয়ে রেখেছে। চিঠিটা পড়তে শুরু করলো অরিত্র। তোর কিছু পার্সোনাল জিনিস আমার কাছে ছিল, সেগুলো ফেরত দিলাম। আমি আর বেশি দিন নেই। ডক্টর খাসনুবিস আমার সব বুঝিয়ে দিয়েছেন গত সপ্তাহে। আমি আজ আমার উইল করলাম। জানি তুই বা আরিত্রী হয়তো আমার উপরে রাগ করবি, কারণ শান্তিনিকেতনের বাড়িটা আমি জগন্নাথ আর শতরূপাকে দিয়ে দিলাম, সঙ্গে তোর মায়ের নামে করা অন্নপূর্ণা হোটেলটাও। জানি এ বাড়ির সঙ্গে তোর অনেক স্মৃতি জড়িত, কিন্তু পারমিতা হয়তো এই বাড়িটাকে কোনো রিসোর্ট বানাবে ভেবেছিল। আরিত্রী ভেবেছিল এ ভাগ নিয়ে বিক্রি করে দেবে। আসলে বাড়িটা তোর দাদুর তৈরি। আমি তখন সদ্য কলেজে উঠেছি। বাবার সঙ্গে প্রায় আসতাম গাঁথনি কতটা উঠলো দেখার জন্য। সেই থেকে শান্তিনিকেতনকে চেনা। তখনই পরিচয় হয়েছিল দেবযানীর সঙ্গে। ভালো গান গাইতো দেবযানী। আমায় খুব বিশ্বাস করেছিল, ভেবেছিল ভালোবাসলেই তার পরিণতি ঘটে। কিন্তু বাবা যেদিন অন্নপূর্ণাকে পছন্দ করে এসে বলেছিল এর সঙ্গে বিয়ে করতে হবে, সেদিন কে জানে বাবার গাম্ভীর্যের সামনে দাঁড়িয়ে বলে উঠতে পারিনি, ওই সোনার ঝুড়ির জঙ্গলের পাশে একটা ছোট একতলা বাড়ি, একটা মেয়ে আমার মনে রবীন্দ্রসঙ্গীত গাইছে। না অরিত্র, বলতে পারিনি। বরং দেবযানীকে বলেছিলাম ক্ষমা করো। তারপর শান্তিনিকেতনে গেলেও আর কখনো দেখা হয়নি দেবযানীর সঙ্গে। নিজেকে সম্পূর্ণ আড়াল করে নিয়েছিল ও। আর তোমার মা এসে আমার সবটুকু ভরিয়ে দিয়েছিল। ব্যবসার নেশায় পাগল হয়ে গেলাম। তোরা এলি আমার জীবনে। জীবনটা পরিপূর্ণ হলো ধীরে ধীরে। দেবযানীর স্মৃতি হারিয়ে গেল শান্তিনিকেতনের খোয়াইয়ের ধার থেকে। তারপর হঠাৎ দেখলাম ওকে এই পৌরত্বে পৌঁছে স্টেজে গান গাইছে। চমকে উঠলাম। 22 বছর বয়সে দেবযানী মঞ্চে এলো কি করে? পরিচয় করে জানতে পারলাম শতরূপার মা দেবযানী। ওর বাবা মারা গেছে বেশ কিছু বছর আগে। দেবযানীর শরীরেও নানা রোগের বাসা। ভাবলাম প্রায়শ্চিত্ত করি, শতরূপার সঙ্গে বিয়ে করে দিই তোর। কিন্তু তুই আমার মতো ভীতু নোস, তুই সাহসী। তাই পারমিতাকেই বউ করে আনলি, নিজের ভালোবাসাকে সম্মান দিলি। আমি খুশি হয়েছি অরিত্র, কিন্তু আবারও দেবযানীর সামনে ছোট হয়ে যেতে ইচ্ছে করছিল না। তাই জগন্নাথের সঙ্গে বিয়ে করে দিলাম শতরূপার। মেয়েটা আমার সিদ্ধান্ত মেনে নিল। ওরা খুব ভালো আছে। ওদের মেয়ের রূপকথা আমায় দাদাই বলে ডাকে। বড় যত্ন করে ওরা আমায়। ভাবলাম শান্তিনিকেতনের বাড়ি আর হোটেলটা ওদেরই থাকুক, ওরা এটাকে আগলে রাখবে। তো
তোর যখন ইচ্ছে আসবি এ বাড়িতে। জগন্নাথ আমায় কথা দিয়েছে তোর কোনো অযত্ন ওর করবে না। রাগ করিস না বুড়ো, আমাকে ক্ষমা করিস। বুড়ো নামটা কতদিন পরে শুনলো অরিত্র। মা ওকে বুড়ো বলে ডাকতো। অরিত্র খেয়াল করেনি কখন ওর চোখ ভিজে গেছে। সোনাঝুরিতে আচমকায় বৃষ্টি নেমেছে। জানালার দিকে অপলক তাকিয়ে বসে আছে অরিত্র। দূরে দেখতে পাচ্ছে একটা কাপল একই ছাতার তলায় হেসে লুটোপুটি। আদিত্যনারায়ণ আর দেবযানী কি একইভাবে ভালোবেসেছিল শান্তিনিকেতনকে? হয়তো। পারমিতা ফোন করছে। রিসিভ করতেই ফিসফিস করে বলল, কি বলছে ওরা, জানে সব? অরিত্র ভাবলেসভাবে বলল, জগন্নাথদা বাড়ি ফেরত দিতে চেয়েছিল, আমি নিইনি। আদিত্যনারায়ণ তো কম কিছু রেখে যাননি যে কাউকে উপহারে দেওয়া জিনিস ফিরিয়ে নিতে হবে। এ বাড়ি আমাদের দু ভাইয়ের থাকলো, যার যখন ইচ্ছে সে আসবে। জগন্নাথদাই সব থেকে বেশি আগলে রাখতে পারবে বাড়িটাকে। তুমি যদি কোনো রিসর্ট করতে চাও জানিও, আমি জমি কিনে দেবো এখানে, কিন্তু এ বাড়িটা রিসর্ট হবে না পারমিতা। ফোনটা কেটে দেওয়ার সময় পারমিতা বলল, চিপ সেন্টিমেন্ট নিয়ে বসে থাকো। আবারও সোনাঝুরির দিকে তাকালো অরিত্র। ওই তো দেবযানীকে আদিত্য বলছে, ভালোবাসা মানেই শুধু পরিণতি নয়, ভালোবাসা মানে গোপন কুঠুরিতে না পাওয়ার তীব্র যন্ত্রণা। ক্ষতবিক্ষত মনে তার আনাগোনার ছাপ রয়ে যায় আজীবন। ওই তো আদিত্য দেবযানীর পাশে হাঁটতে হাঁটতে আবৃত্তি করছে, আমরা দুজন স্বর্গ খেলনা গড়িব না ধরণীতে, মুগ্ধ ললিত অশ্রুগলিত গীতে, পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে, বাসর রাত্রি রচিব না মোরা প্রিয়ে, ভাগ্যের পায়ে দুর্বল প্রাণে, ভিক্ষা না যেন যাচি, কিছু নাই ভয়, জানি নিশ্চয় তুমি আছো আমি আছি। বাবার লেখা চিঠিতে আরেকটা বার হাত বোলালো অরিত্র। কেন যে বাবাকে অপ্রয়োজনে আরেকবার জড়িয়ে ধরা হলো না, কিছু আফসোস আজীবন রয়ে যায়।